তেল আবিব ও জেরুজালেমে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বেশ কয়েকটি বহুতল ভবন ধ্বংস, হাসপাতালে ব্যাপক ক্ষয়ক্ষতি। সীমান্তে কিছুতেই ঠেকানো যাচ্ছে না পুশিন। ৩৮ দিনের ঠেলে পাঠানো হয়েছে প্রায় ২,০০০। বিজিবির সক্ষমতা ও দৃঢ়তা বাড়ানোর তাগিদ। জুলাইয়ে রাজধানীতে ডেঙ্গু ভয়াবহ রূপ নেওয়ার শঙ্কা, সংক্রমণ বাড়ায় নির্দেশনা থাকলেও অধিকাংশ হাসপাতালে চালু হয়নি করোনা কর্নার। এবং দ্বিতীয় দফায় তৃতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসল ঐক্যমত্য কমিশন। আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রের মূলনীতি। স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। বুধবার সারারাত হামলার পর এবার দিনেও ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালানোর দাবি ইরানের। আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে তেল আবিব ও জেরুজালেমকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। আর ইরানের হামলায় ইসরায়েলের একটি হাসপাতালে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা শেষ পর্যন্ত স্বীকারই করল তেল আবিব। আর এই পরিস্থিতিতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে অনুমোদন দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েল ইস্যুতে কাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন হওয়ার কথা রয়েছে। ইরান ইসরায়েল চলমান এই সংঘাতময় পরিস্থিতিতে এরই মধ্যে তুরস্কের সীমানা ব্যবহার করে ইরান ছাড়ছেন দেশটির নাগরিকরা। জাহানারা ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত। বুধবার সারারাত হামলার পর এবারের দিনেও ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্রের খেলা দেখাচ্ছে ইরান। তাদের এই হামলায় এরই মধ্যে তেল আবিবের বেশ কয়েকটি বহুতল ভবন ধ্বংস হয়েছে, ক্ষতি হয়েছে ইসরায়েলের একটি হাসপাতাল। শুক্রবার থেকে এ পর্যন্ত প্রায় ৪০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যার মধ্যে ৪০টি মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েল ভূখণ্ডে হামলা করতে সক্ষম হয়েছে। ইরানের হাতে ইসরায়েলের ধ্বংস দেখে তেহরান জুড়ে চলছে বিজয় উল্লাস। দেশটির পতাকা হাতে রাতভর আনন্দ র্যালি করে কয়েক হাজার ইরানি। সে সময় ইরানের ধর্মীয় শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আত্মসমর্পণ না করার সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানায় তারা। ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২৪ ঘন্টায় তেহরানের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ৩ বার হামলা চালায় দেশটি। হামলা করেছে ইরানের নিরাপত্তা সংস্থায়। এছাড়াও দেশটির খারাজ ও পেয়াম বিমানবন্দরের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের পাশাপাশি ইরানে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, এরই মধ্যে এই বিষয়ে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মূলত ইরানের নিউক্লিয়ার পাওয়ার হাউস ফোর্ডোতে আঘাত করতে চান ট্রাম্প, যেখানে রয়েছে পারমাণবিক বোমা তৈরির বিপুল পরিমাণ ইউরেনিয়াম। Remember 60 days and then came the 61 is going to become a very famous number. That was one hell of a hit, that first hit. That was one hell of a hit. Not sustainable, to be honest. That's where it ended. It ended on the first night, yes. তবে ট্রাম্পের এই সিদ্ধান্তে বিরোধিতা করছেন খোদ মার্কিনরা। এরই মধ্যে ইরানে ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন তারা। I just think it's two unpredictable regimes fighting in the Middle East, and it's their war. It's not our war. It could potentially do an awful lot of damage. Oil prices could spike. Food prices around the world could spike. It's going to probably cause a recession. ইরান ও ইসরায়েলের উত্তেজনাকর এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন তার মুখপাত্র স্টিফেন দুজারিক। এছাড়াও শুক্রবার ইরান ইসরায়েল ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন হওয়ার কথা রয়েছে। রাশিয়া, ইরান, পাকিস্তান ও চীনের অনুরোধে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠক। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। প্রতিবেদনের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটার প্রাথমিক অনেকগুলো কাজ কিন্তু আমরা করেছি। আবারও স্যারের সাথে একটা জিনিস একমত হয়ে বলছি যে আসলে ভিকটিমের নিরাপত্তা এবং সন্দিগ্ধ আসামি যাতে পালিয়ে না যায়, এই দুটি কারণকে বিবেচনায় রেখে সম্পূর্ণ জিনিসটা আমাদের পক্ষে
চলমান অবস্থায় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবুও আমরা কয়েকজনের নাম প্রকাশ করেছি, দেখছেন আপনারা, শেয়ার্ড হয়েছে উইথ দ্য মিডিয়া। স্যার, আমার নাম সাইমা, আমি ডেইলি স্টারে কাজ করি। স্যার, আপনারা অনেকগুলো নাম প্রকাশ করেছেন, বিশেষ করে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়েছেন সেই নামগুলো আপনারা প্রকাশ করেছেন স্যার। এবং আপনাদের রিপোর্টে উঠে এসেছে যে মেজর জেনারেল আকবর, যিনি ছিলেন ডিজিএফআই ডিজি 2013 সালে, ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল। আর্মি হেডকোয়ার্টার্স থেকে আপনাদেরকে জানিয়েছে হি ইজ অ্যাবসকন্ডিং, অ্যান্ড ইন মে অ্যারেস্ট ওয়ারেন্ট গেছে জানুয়ারিতে, মেতে উনি আপনাদের সামান্সে এসে উনি আপনাদের সাথে দেখা করেছেন। ডিসেম্বরে সামান্সে এসেছিল, জানুয়ারিতে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে, মেতে আমরা লিখিতভাবে পেয়েছি হি ইজ অ্যাবসকন্ডিং। Okay, all right. So, but did he met you? Yes. And, but the army is saying that he's absconding. He met us before the arrest warrant. But he met us, General Akbar met the members of this commission prior to issuance of warrants of arrest, right? আমার ট্রাভেল ব্যানও ছিল, পাসপোর্ট রিভোকড ছিল। হ্যাঁ, পাসপোর্ট রিভোক ছিল, This was known and পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং আপনার ট্রাভেল ব্যানও ছিল। তারপরেও এখন বলতেছে যে his whereabouts are not known. এবং this information, the arrest warrants were about to be issued, was known across the board. Every party had been informed. তারপরেও নাই হয়ে গেল। আমার একটা প্রশ্ন ছিল, আমি কাজী শামীম হাসান ডেইলি সানে কাজ করি। ডেইলি সানে আপনার কাছে যে বহু অপরাধী তাদের শুভাকাঙ্ক্ষীরা এখনো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে, ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থানে থাকায়, তো তাদেরকে আপনারা শনাক্ত করতে পেরেছেন কিনা এবং তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে কিভাবে অগ্রসর হবেন? এটা তো আমরা অগ্রসর হতে পারবো না। আমাদের বললো আমরা তো উই শ্যাল প্রসিড ইন অ্যাকর্ডিংস উইথ দ্য টার্মস অফ দ্য রেফারেন্স, তাই তো আমাদের টিওআর আছে, সেই ম্যান্ডেট অনুযায়ী আমরা কাজ করবো। আমরা এটা বলছি, এটা আমরা বাই দ্য ওয়ে বলছি আমরা, সেই এটা বাই দ্য ওয়ে। কিন্তু তারা যদি শনাক্ত না করে যান আপনারা, এটা কি পরবর্তীতে সমস্যা কি করবেন? তারা যেহেতু এখনো ক্ষমতার কেন্দ্রে না সেটা শনাক্ত তো করে রিলিজও করে দিচ্ছে ইনফরমেশন, চ্যাপ্টার 2 যারা ক্ষমতার কেন্দ্রে আছে, স্টিল ক্ষমতার কেন্দ্রে আছে যারা, তারা একদম সার্ভিং অফিসার সহ পাবলিশ করা আছে, আপনাদের কাছে দেয়া আছে এগুলো। স্যার, আমি তানজিল রহমান, ইউনিট পত্রিকা। হ্যাঁ, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে 25 মার্চে আপনারা যে 3টা পত্রমূলে 131 জনের তাদেরকে সন্ধানের জন্য তাদের জন্য আইডিপি বরাবর প্রেরণ করেছেন, কতজনের তথ্য এখন পর্যন্ত পেয়েছেন বা কাউকে কি আসলে উদ্ধার করা গিয়েছে কিনা? আরেকটা প্রশ্ন একটু সাপ্লিমেন্টারি অ্যাড করি, সেটা হচ্ছে 16টা গোপন বন্দিশালা পরিদর্শন করা হয়েছে, কাদের কতটা, কোন বাহিনীর কতটা, এটা যদি একটু বলেন। প্রথম হচ্ছে আমরা এই জিনিসগুলো কিন্তু ইতিমধ্যে আইজি বরাবর চিঠি দিয়েছি এবং আমরা অপেক্ষায় আছি তাদের জবাবের। এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটা জিনিস এসছে, কিন্তু আমাদের পক্ষে রিলিজ করা সম্ভব না। আমি একটা জিনিস বারবার বলার অনুরোধ করছি আপনাদের, সেটা হচ্ছে যে একটা এইরকম একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধানের কাজ চলমান অবস্থায় কতটুক রিলিজ করা যায় বা কতটুক যায় না, আমি নিশ্চিত যে আমার সহকর্মী যারা আপনারা আছেন, যাদের সাথে আমরা দীর্ঘদিন এর চেয়েও কঠিন কঠিন কাজ একসাথে করেছি, যে কতটা সম্ভব আপনারা বিবেচনা করে দেখেন। গুম কমিশনের প্রতিবেদনের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন চলছে, সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। গেল মাস থেকেই পুশিনের খবর আসছিল, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের থেকে পুশিন করা হচ্ছিল। একটা যদি সমীক্ষা আপনাদেরকে জানাতে চাই, তাহলে গেল 38 দিনে বাংলাদেশে প্রায় 2000 পুশিন করেছে ভারত। আর সীমান্তরক্ষী বাহিনীকে ব্যবহার করে পুশিনকে আন্তর্জাতিক আইন, কূটনৈতিক শিষ্টাচার ও মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আর নিরাপত্তা বিশ্লেষকদের মত, পুশিন ঠেকাতে বিজেপির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেখাতে হবে দৃঢ়তাও, প্রয়োজনে পুশ ব্যাকও করতে হবে তাদেরকে। নাইম আবির জানাচ্ছেন বাকিটা। ভিসা বন্ধ দিয়ে শুরু, এরপর দূতাবাসে হামলা, সীমান্ত উত্তেজনা, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, আমদানিতে নিয়ন্ত্রণ। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সঙ্গে এভাবেই টানাপোড়েন চলছে ভারতের, যার সবশেষ সংযোজন পুশিন। আগের বৈঠকগুলোতে দুদেশেরই যে বক্তব্য, ভালো সম্পর্ক চাওয়া, ন্যায্যতার সম্পর্ক তৈরি করা, তা থেকে যাচ্ছে কথাতেই। বিজিবি বিএসএফ দফায় দফায় পতাকা বৈঠক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিক কূটনৈতিক বার্তা পাঠিয়েও কোনো কাজ হয়নি। উল্টো বেড়েছে পুশিন। প্রায় প্রতিদিনই কোনো না কোনো সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত। পররাষ্ট্র উপদেষ্টাকে তাই বলতে হয়েছে, ঠেকানো যাচ্ছে না পুশিন। পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে।
1951 সালে শরণার্থী কনভেনশনের 33-এর 1 ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে এমন দেশে পাঠানো যাবে না যেখানে তার প্রাণ বা স্বাধীনতা হুমকির মুখে পড়বে। ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের প্রোটোকল 4 অনুযায়ী শরণার্থীদের সমষ্টিগত বহিষ্কার নিষিদ্ধ। অথচ পুশিন প্রক্রিয়ায় ব্যক্তিদের কোনো আইন প্রক্রিয়া ছাড়াই ঠেলে দেয়া হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা একে আন্তর্জাতিক আইন, কূটনৈতিক শিষ্টাচার ও মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন বলছেন। ভারত যে প্রক্রিয়ায় যে তথাকথিত পুশব্যাক বা পুশিন করছে বাংলাদেশে তথাকথিত অবৈধ বাংলাদেশিদেরকে, এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি কূটনৈতিক শিষ্টাচারেরও লঙ্ঘন এবং সবচেয়ে বড় কথা মানবাধিকারেরও লঙ্ঘন। কোনো রাষ্ট্রই আপনার এভাবে মানুষকে বর্ডারের রাতের অন্ধকারে একদল মানুষকে তারা জোর করে অপর দেশে প্রবেশ করিয়ে দিতে পারে না। সীমান্তরক্ষী বাহিনীকে ব্যবহার করে পুশিনের মাধ্যমে বাংলাদেশকে চাপে রাখা ভারতের নতুন কৌশল বলছেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তার মত, এই সংকট সমাধানে আন্তর্জাতিক মহলকে যুক্ত করতে হবে। আমরা এটিকে আন্তর্জাতিক ফোরামে তুলতে পারি। এটি ভারতের উপর এক ধরনের চাপ তৈরি করবে। ভারত যেভাবে আমাদের উপর চাপ তৈরি করতে চাইছে, আমরা অন্তত কূটনৈতিকভাবে সেটি করতে পারি যে ভারতের উপর চাপ তৈরি করার জন্য এটার আন্তর্জাতিকীকরণ। পুশিন রোধে ইতিমধ্যেই বিজিবি সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পুশিন ঠেকাতে বিজিবি সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেখাতে হবে দৃঢ়তাও। প্রয়োজনে পুশ ব্যাকও করতে হবে। দৃঢ়তার সাথে তাদেরকে বলতে হবে যে কোনো অবস্থাতেই তোমরা এভাবে পুশ ইন করতে পারো না, এটা মানবতা বা আইন, আন্তর্জাতিক আইনে এটা অ্যালাউ করে না। শারীরিক ভাষা এবং দাপ্তরিক ভাষায় যদি কাজ না হয় তাহলে অবশ্যই তাদেরকে বিকল্প পন্থায় তাদেরকে আবার যখন পুশ ব্যাক করা হবে তখন তারা বুঝে যাবে যে এইভাবে আমরা সাকসেসফুল হতে পারবো না। কোনো দেশের নাগরিক অবৈধভাবে অন্য দেশে থাকলে তাকে ফেরত পাঠানোর সুনির্দিষ্ট পন্থা আছে, কিন্তু পুশিন বাড়তে থাকায় ঢাকা দিল্লির চলতি সম্পর্কে বাড়াচ্ছে অস্বস্তি। আন্তর্জাতিক আইন বা মানবাধিকারের প্রতি যদি কারো শ্রদ্ধাবোধ থাকে তাহলে তাদেরকে এভাবে পুশিন করার কথা না। এই ধরনের কাজকর্মগুলো যখন চলে তখন স্বাভাবিকভাবে দুই দেশের মধ্যে একটা আস্থার সংকট হয়। আমাদের মধ্যে এখন আমি মনে করি যে আস্থার সংকটটা তৈরি হয়েছে। গেল 7 মে থেকে 15 জুন পর্যন্ত 38 দিনে প্রায় 2000 পুশিনের ঘটনা ঘটেছে। নাইম আবির, এখন, ঢাকা। যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাওয়ের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এই সময় বৈঠকে রোহিঙ্গা সংকট ও শুল্ক যৌক্তিককরণ নিয়ে আলোচনা হয়। এছাড়া দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক অবস্থা এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার যে ইস্যু তাও উঠে আসে বৈঠকে। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনুসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে, আর এই সময় বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন ক্রিস্টোফার ল্যান্ডাও। পরে ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্জের সঙ্গেও আলাদা পৃথক বৈঠক করেন। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় হাইকোর্টের আইনজীবী ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 25 জুন পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আজহার লিমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়ার প্রয়োজন কেন পড়ল, আর কি বলছেন প্রসিকিউশন এই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে? অনেক প্রসিকিউশন এ ব্যাপারে বলেছে যে আদালত আরও বেশি স্বচ্ছতার জন্য মূলত অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে এবং এটি যে 41 বিধি মোতাবেক এই নিয়োগ হয়েছে, এটি আদালত চাইলে দিতে পারে। মূলত অ্যামিকাস কিউরিরা এই যে মামলাটি চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার, এটির ব্যাপারে পরামর্শ দেবেন এবং এটির ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যাখ্যা দেবেন, এটি মূলত এই আদালত বলেছে। এবং আদালতকে আমরা প্রসিকিউশনকে জিজ্ঞাসা করেছিলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম উনি ব্রিফ যখন করছিলেন যে যদি এই আজকের এই আদেশ যদি না আসতো বা এই অ্যামিকাস কিউরি যদি নিয়োগ না হতো তখন কি হতো, তখন উনি বললেন যে আজকে মূলত যে শুনানিটা ছিল সেখানে প্রসিকিউশনের কথা শুনতেন আদালত এবং এরপর প্রয়োজনীয় আদেশ দিতে পারতেন, কিন্তু অধিকতর
স্বচ্ছতার জন্য এই ব্যাপারে এই অ্যামিকাস কিউরি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আদালত। জানিয়ে রাখি যে মূলত 30 এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গাইবান্ধার ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ বুলবুলের বিরুদ্ধে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদালত অবমাননার মামলাটি করেন এবং এর প্রেক্ষাপটটি হলো যে দিল্লিতে বসে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলছিলেন যে 227 জনকে হত্যার 227 জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং এই যে কারণে আমি 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। এই ব্যাপারটিকে ঘিরেই মূলত এই আদালত অবমাননার এই মামলাটি হয়েছে এবং এরপর 15 মে এই আদালত কিন্তু তাদেরকে লিখিতভাবে ব্যাখ্যা দেবার কথা বলেছিল যে এই ব্যাপারে এই আসামি 2 জনের ব্যাপারে, কিন্তু সেটি না হবার পর 25 মে তাদের আদালতে হাজির হতে বলে এরপর পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যেই কারণে এই পর্যায়ে এসে কিন্তু এই ট্রাইব্যুনাল আজকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিল। এই আগামী 25 জন হয়তো পরবর্তী আদেশ দেবেন। অনেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে আদালত অবমাননার অভিযোগ তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হচ্ছে। সে বিষয়ে সবশেষ খোঁজখবর জানাচ্ছিলেন সহকর্মী আজাল লিমন। দ্বিতীয় দফায় তৃতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলো ঐক্যমত্য কমিশন। আজকের আলোচনায় থাকছে প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি ও সংসদ আসনের সীমানার বিষয়। এ নিয়ে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আপনার মাধ্যমে জানতে চাই প্রধানমন্ত্রীর মেয়াদের প্রসঙ্গ আসছে, এছাড়াও হচ্ছে রাষ্ট্রের মূলনীতি ইস্যু, সব মিলিয়ে হচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থান কি, আর পাশাপাশি ঐক্যমত্যে এখন পর্যন্ত পৌঁছাতে পারলো কিনা সকল রাজনৈতিক দল, কি দেখছেন সেখানে? আপনি জানেন যে বিরামহীনভাবে 5 আগস্টের পর থেকেই ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক বসছে। আজকে যেই বিষয়গুলো মূলত আলোচনা এজেন্ডায় আছে, যদিও এখন আলোচনা চলছে, সকাল প্রায় 12টার দিকে আলোচনা শুরু হয়। সেখানে এর আগে যে বিষয়টি জানানো হয়েছিল যে একই ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, সেটি নিয়ে বিএনপির মধ্যে একটি মতানৈক্য ছিল। বিএনপি আসলে বলছিল যে পরপর 2 বার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, কিন্তু একবার বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবে। কিন্তু সংবিধান সংস্কার কমিশনের যে সুপারিশ ছিল এবং সেইখানে মূলত বিষয়টি বলা ছিল যে একই ব্যক্তি তার জীবদ্দশায় অর্থাৎ 2 বারের বেশি কখনোই প্রধানমন্ত্রী হতে পারবে না। অন্যান্য দলগুলো কিন্তু তারা এই সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাবনা বা সুপারিশ সেই বিষয়ে একমত আছে এখন পর্যন্ত। বিএনপি হয়তো বা মধ্যাহ্নভোজের সময় তারা একটি ব্রিফিং করবে, সে সময় জানা যাবে যে তাদের অবস্থার পরিবর্তন হলো কিনা। কিন্তু যেই আলোচনার মধ্যে যে পূর্ববর্তী যে আলোচনা চলছিল সেখানে কিন্তু নতুন আরেকটা প্রস্তাবনা এসেছে যে এই আলোচনার মধ্য দিয়ে যে একই ব্যক্তি পরপর 3 বার প্রধানমন্ত্রী হতে পারবে, তার জীবদ্দশায় 3 বার প্রধানমন্ত্রী হতে পারবে, কিন্তু পরপর 2 বারের বেশি হতে পারবে না। এমন একটি নতুন প্রস্তাবনা বা আলোচনার মধ্য দিয়ে উঠে এসেছে, কিন্তু সেটি বাস্তবায়ন কীভাবে বা এই বিষয়টি আসলে সবগুলো দল রিজিড থাকবে কিনা সেই বিষয়টি জানা যাবে। এবং আরেকটি বিষয়, সীমানা নির্ধারণ নিয়ে কিন্তু 2025-এর অন্তর্বর্তী সরকার কিন্তু একটি আইনও ইতিমধ্যে পাশ করেছে, সেটি নিয়ে এখানে আলোচনা হবে। বিস্তারিত আলোচনা রাজনৈতিক দলগুলোর বৈঠকের পরে জানা যাবে। এবং আরেকটি বিষয় যে মূলনীতি নিয়ে এক ধরনের ঐক্যমত্য দলগুলো এর আগে পৌঁছেছে, কিন্তু আরেকটু টিউনিং করা যদি বলি যে সেটিকে আরেকটু গুছিয়ে আনা বা আরেকটু সাজানোর বিষয়ে আজকে আলোচনা হবে। এই ছিল এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের বৈঠক নিয়ে সবশেষ। এবং মধ্যাহ্নভোজের সময় আমরা আরও বিস্তারিত জানতে পারবো, দলগুলো যখন এসে তাদের অবস্থান গণমাধ্যমে জানাবেন। এই দ্বিতীয় দফায় তৃতীয় দিনের মতো আজ ঐক্যমত্য পরিষদের যে বৈঠক চলছে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে, সে বিষয়ে সবশেষ খোঁজখবর জানাচ্ছিলেন জাওয়াদ মাহমুদ। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও রাজনৈতিক দল প্রার্থীর আচরণবিধি বিষয়ে সভা করছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ে কমিশনের 7ম সভার সবশেষ জানাতে সেখান থেকে যুক্ত আছেন মিয়া আমিরুল। আমিরুল, আপনার মাধ্যমে জানতে চাই যে সীমানা নির্ধারণ আর রাজনৈতিক দল এই দুটো তো খুব গুরুত্বপূর্ণ বিষয়, পাশাপাশি প্রার্থীর আচরণবিধি, এই 3 নিয়ে আসলে সিদ্ধান্তে আসতে আজকে পারে কি না আইসি, কি শেষ তথ্য আছে আপনার কাছে? অনেক আজকে কিন্তু কমিশনের 7ম সভা চলছে। আমরা শুরুর দিকে কথা বলার চেষ্টা করছিলাম কমিশন সংশ্লিষ্টদের সাথে, তারা যেটি বলছিলেন যে মূলত সীমানা নির্ধারণের যে বিষয়টি সরকারের পক্ষ থেকে এসেছিল গত 12ই মে, যে আইন মন্ত্রণালয় থেকে একটি অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেখানে কিন্তু
বলা হয়েছিল যে সীমানা নির্ধারণকে ভালোভাবে দেখার জন্য। আমরা ইতিমধ্যেই ইসি সূত্রের বিভিন্ন মাধ্যমে কথা বলছিলাম, যেমনটি জানতে পেরেছি যে এই সময় পর্যন্ত ৭৫টি জায়গায় ৬০৭টি আবেদন পড়েছে, যে আসনগুলোর মধ্যে মূলত সীমানা নির্ধারণের বিষয়টি আর কি। আপনি জেনে থাকবেন যে ২০০৮ সালের যে সীমানা পুনর্নির্ধারণ হয়েছিল সেই সময়টা কিন্তু মূলত যে ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব সহ যে বিভিন্ন বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু গুরুত্ব পেয়েছে বলা চলে। তবে যেমনটি অভিযোগ করা হচ্ছে যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলেই কিন্তু মূলত কিছু কিছু এলাকায় তাদেরকে সুবিধা বেশি দেওয়ার জন্য মূলত কিন্তু সীমানাগুলো সেভাবে করা হয়েছিল। এবং আপনি জেনে থাকবেন যে ঢাকা শহরের মধ্যে মূলত ঢাকা কেন্দ্রিক যে ১৩টি আসন ছিল, পরবর্তীতে কিন্তু সেটিকে ২০ আসনে বাড়ানো হয়। এবং আমরা ইসির বিভিন্ন সূত্রে কথা বলার চেষ্টা করছিলাম যে আসলে মূলত পরবর্তীতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে কমিশনের পক্ষ থেকে। যেমনটি জানা গেছে এখন পর্যন্ত যে মূলত এর ফলে কিন্তু ঢাকা সহ আশপাশের যে এলাকাগুলো আছে সেখানটায় সীমানা কমতে পারে এবং যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে সেখানটায় কিন্তু সীমানা বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে। আমরা শুরুতেই সকাল ১১টার কিছু পরে দেখছিলাম এখানটায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অন্যান্য কমিশনার সহ ইসি সচিবালয়ের যে সিনিয়র সচিব রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন। এবং সেই সাথে আরও একটি বিষয়, আজকে যে আলোচনার বিষয়বস্তু যে রাজনৈতিক দলের যে আপনার আচরণ বিধি রয়েছে সেগুলো কিন্তু গুরুত্ব পাচ্ছে। আমরা জেনে থাকবো যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে কিন্তু আচরণ বিধি সম্পর্কিত বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। তো আমি সবার খোঁজখবর রাখছি, একটু পরে আপনাকে বিস্তারিত জানাতে পারবো যে এখানটায় কী ধরনের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে কিংবা আলোচিত হয়েছে। ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন মিয়া আমিরুল। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছে তার সহকর্মীরা। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তৌহিদুর তারেকের সঙ্গে। তারেক, আপনার থেকে জানতে চাই যে উপদেষ্টাদের আদালত অবমাননামূলক যেই কর্মকাণ্ড, সেই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, তো তার সবশেষ কি খবরাখবর আপনার কাছে আছে? অনেক যেমন বলছিলেন যে ঈদের বিরতির পর কিন্তু আজ পঞ্চম দিনের মতো ইশরাক হোসেনের যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গতকাল কিন্তু তিনি এখানে এসেছিলেন এবং বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি আদালত অবমাননার কিন্তু অভিযোগ চলেছেন স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে। যে বিষয়টি আসলে এখানে তারা বলছেন বরাবরের মতোই তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তার পদত্যাগের দাবি করছেন এবং একই সাথে তারা বলছেন যে শপথ কিন্তু এখনও তাকে পড়াতে হবেই, এই দাবি কিন্তু তারা করছেন। যদিও এই যে মেয়র পদের জন্য আজকের এই আন্দোলন, সেই আন্দোলনের মেয়াদ কিন্তু ফুরিয়েছে আরও প্রায় ১৯-২০ দিন আগেই, কিন্তু তারপরেও তারা তাদের দাবিতে অটল রয়েছেন এবং তারা বলছেন যে পুরোপুরিভাবে ইশরাক হোসেনের এই পদটি তিনি পাওয়ার যোগ্য এবং তারপরেও শুধুমাত্র সরকারের সদিচ্ছার কারণে কিন্তু তাকে এই শপথ পাঠ করানো হচ্ছে না। একই সাথে তারা আরও বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনিও আসলে তার ব্যক্তিগত জায়গা থেকেই ইশরাক হোসেনকে এই শপথ পড়াতে দিচ্ছেন না বলেও কিন্তু তারা অভিযোগ করছেন। তবে গতকাল ইশরাক হোসেন এখানে আসার পর তার বক্তব্যে কিন্তু তিনি নগরবাসীর যে সেবা রয়েছে নগর ভবনে, সেই সেবা কার্যক্রম কিন্তু চালিয়ে যাওয়ার একটি ঘোষণা কিন্তু তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন এই আন্দোলনের মধ্যেও নগরবাসীর যে সেবা, সেই সেবা তারা গ্রহণ করতে পারবেন। তবে আজ কার্যত আমরা দেখতে পেরেছি এই নগর ভবনের যে মূল ফটকগুলো রয়েছে বেশিরভাগ ফটকেই কিন্তু তালা ঝুলছে। আমরা দেখতে পেরেছি যে সেবা দান পুরোপুরি এখানে বন্ধ রয়েছে এবং একই সাথে যে বিষয়টি আর কি আমি উল্লেখ করতে চাই যে গতকাল কিন্তু ইশরাক হোসেন আরেকটি কার্যক্রম নিজ থেকে উদ্বোধন করেছেন, যে মশক নিধন কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু তিনি কালকে উদ্বোধন করেছেন। তিনি তার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছেন, বলেছেন যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো স্বাভাবিকভাবে পরিচালিত হবে। সেটি পরিচালনা হলেও নগর ভবনের যে অন্যান্য যে কার্যক্রম সেটি কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। এই ছিল আমার কিছু সর্বশেষ। নগর ভবন থেকে যুক্ত ছিলেন তৌহিদুল তারেক, জানাচ্ছিলেন ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আজও চলছে সেখানে আন্দোলন তার সমর্থকদের মধ্যে। তার সবশেষ খবরাখবর।
14 জুনের মধ্যে সব হাসপাতালে করোনা কর্নার চালুর নির্দেশনা দেওয়া হলেও মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল ছাড়া বাকিগুলো এখনো অপ্রস্তুত। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা কর্নারের জন্য এখনো স্থান নির্ধারণই করা হয়নি। আর আপাতত গাইনি বিভাগের রোগীদের অন্যত্র সরিয়ে করোনা আইসোলেশন ওয়ার্ডের কাজ চলছে। আর অন্যদিকে ঢাকা উত্তর সিটির তুলনায় ঢাকা দক্ষিণ সিটিতে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু হার বেশি। দক্ষিণের বাসিন্দারা বলছেন দক্ষিণ সিটির অচলাবস্থার গতি হারিয়েছে মশক নিধন কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন দেলোয়ার দোলন। চলতি বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রতি মাসে ডেঙ্গু বেড়েছে তার আগের মাসের চেয়ে দ্বিগুণ হারে, যা স্পষ্ট বার্তা দেয় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। ঝুঁকি বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্টও। থেমে থেমে বৃষ্টি এবং বাতাসের আর্দ্রতার আধিক্য ডেঙ্গু পরিস্থিতিকে নাজুক করে তুলছে। উত্তরের তুলনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত মৃত্যুর হার বেশি। ঈদের ছুটিতে বাড়িতে গেছিলাম, ওইখানে যে আক্রান্ত হয়ে গেছে। সমস্ত শরীরে ব্যথা, এরপর রাতের বেলা কাঁপাইয়া জ্বর আসলো। জ্বর আসছিল, পরে ওষুধ খাওয়াইছি, কমছে জ্বর। কমার পরে আবার দেখি বমি করতে আসছে। বহির্বিভাগে বেড়েছে রোগীর চাপ, যাদের অধিকাংশই মৌসুমী রোগে ভুগছেন। ওষুধ খাওয়ার পরে কিছুটা জ্বরটা কমছে, কিন্তু পায়ে ব্যথা চলে গেছে। 15-20 দিন থেকে আমার ঠান্ডা কাশি। বাবুর ঠান্ডা কাশি জ্বর 4 দিন ধরে ভর্তি আছি। এভাবে চলতে থাকলে আগামী জুলাই মাসের শেষ দিকে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তারা বলছেন ডেঙ্গু বিপজ্জনক হয়ে উঠছে। ডেঙ্গুর যে ক্লিনিক্যাল যে প্যাটার্ন, সেটা সাধারণত জ্বর দিয়ে শুরু হয় এবং উচ্চমাত্রার জ্বরই থাকে। তবে এটা খুব স্বল্পমেয়াদী হতে পারে, 1 দিন বা 2 দিন এরকম হতে পারে। এটা বুঝতে বুঝতেই তারপরে দেখা যায় যে ডেঙ্গু রোগীদের জ্বর কমে যায়, তখন অন্যান্য উপসর্গগুলি সামনে চলে আসে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর পরিবর্তন বিপজ্জনক। ব্যাক পেইন, প্রচণ্ড জ্বর, শরীরে র্যাশ ওঠা এগুলো আগে ডেঙ্গুর উপসর্গ ছিল। এখন জ্বর কম, কারো কারো আবার জ্বর থাকে না। করোনা পরিস্থিতি মোকাবিলায় 14 জুনের মধ্যেই সব হাসপাতালে চালু হওয়ার কথা করোনা কর্নার, তবে তা এখনও চালু হয়নি সব হাসপাতালে। এই যেমন মুগদা মেডিকেলে করোনা কর্নারের জন্য ঠিক হয়নি নির্ধারিত জায়গা। আপাতত গাইনি বিভাগকে করোনা ইউনিট করা হচ্ছে। করোনা সংক্রমণকে মাথায় রেখে মুগদা জেনারেল হাসপাতালে 50 শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। অন্যদিকে গুরুতর রোগীদের জন্য প্রস্তুত রয়েছে 20 শয্যার আইসিইউ। প্রাথমিকভাবে রোগ নির্ণয়ের জন্য আমাদের আর্টিফিশিয়াল মেশিন এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব দুইটাই চালু আছে। সারা দেশে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণঘাতী রোগ করোনা। জনমনে আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট। এমন তথ্য জানিয়ে চিকিৎসকরা বলছেন বর্তমান পরিস্থিতি আশঙ্কাজনক নয়, তবে সতর্ক না হলে বাড়তে পারে প্রাণঘাতী রোগ দুটির সংক্রমণ। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। বরগুনায় বৃহস্পতিবার সকাল 11টা পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 57 জন। আর প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এদিকে সদর হাসপাতালটি 250 শয্যার হলেও খাবার ও ওষুধের বরাদ্দ রয়েছে মাত্র 100 জনের। আর এতে করেই তৈরি হয়েছে নানা ধরনের সংকট। এ নিয়ে বিস্তারিত জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, আপনার মাধ্যমে জানতে চাই যে বরগুনায় প্রতিনিয়ত ডেঙ্গু রোগী তো বাড়ছে, তবে সেই তুলনায় খাবারের সংকট তো রয়েছে। তো এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা এবং সংকট নিরসনের উদ্যোগের ব্যাপারে যারা রোগী তারাই বা কি বলছেন? অনেক প্রতিনিয়ত আপনি যেমনটি বললেন যে প্রতিনিয়তই এখানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর মিছিল বাড়ছে। আমরা সরকারি তথ্য মতে যে 5 জনের মৃত্যু হলেও বেসরকারি তথ্য বলছে যে 10 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে উপকূলীয় জেলা বরগুনা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বছরে মোট 2105 জনে ঠেকেছে, যদিও বেসরকারি হিসাবে সেই আক্রান্তের সংখ্যাও কিন্তু অনেক বেশি। তো বরাদ্দের বিষয়ে যেটি বলছিলেন যে এখানে 250 শয্যার হাসপাতাল হলেও 100 শয্যা পরিমাণ লোকবল কিংবা অন্যান্য বরাদ্দ রয়েছে, এতে কিন্তু বিপাকে পড়ছেন। যদিও কর্তৃপক্ষ ইতিমধ্যেই খাবারের বিষয়টিকে 250 জনের বরাদ্দ ব্যবস্থা করেছেন এবং ঔষধের ক্ষেত্রে কিন্তু 100 জনের বরাদ্দ রয়ে গেছে। তো মোটামুটি ভাবে বলা যায় যে বেশ সংকটাপন্ন অবস্থায় রয়েছে হাসপাতালটি, কেননা এখানে হাসপাতালের রোগীরা, কেননা এখানে যে বরাদ্দর ক্ষেত্রে
যে ব্যবস্থা আমরা দেখেছি তাতে কিন্তু রোগীদের বেশ অভিযোগ রয়েছে। তারা অনেকেই বলছেন যে 3-4 দিন হয়ে যাচ্ছে তারা খাবার পাচ্ছেন না, অনেকে আবার অভিযোগ করছেন 5 দিন অতিবাহিত হওয়ার পরও তারা খাবার পাচ্ছেন না। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ যে এই মুহূর্তে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে স্যালাইনের ব্যবস্থা সেটি কিন্তু তারা করেছেন। অন্যান্য ঔষধের ক্ষেত্রে যে 100 জনের বরাদ্দ সেই ক্ষেত্রে কিন্তু বাকি রোগী রয়েছেন 400 থেকে 500 জনের মতো হাসপাতালে। ডেঙ্গু ছাড়াও অন্যান্য যারা রোগী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ অসুবিধার পড়তে হচ্ছে। তো এই সংকট নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছেন বলে তারা আমাদের জানিয়েছেন। এবং আরেকটি বিষয় যে আপনাকে জানিয়ে রাখি, এখানে যারা রোগী রয়েছেন তারা কিন্তু স্থান সংকুলন না হওয়ায় মেঝেতে জায়গা করে নিয়েছেন। একটি ওয়ার্ডে আমরা প্রবেশ করেছি, এখানে দেখা যাচ্ছে যে এই ওয়ার্ডে যারা বেডে রয়েছেন বেডের পাশাপাশি মেঝেতেও তারা জায়গা করে নিয়েছেন। তো তিল ধরার যে ঠাঁই সেই ঠাঁই এখানে নেই। এখানে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা চিকিৎসক যারা রয়েছেন, চিকিৎসক সংকটও রয়েছে এই হাসপাতালে। তো আমরা দেখেছি কিছুক্ষণ আগে একটি মানববন্ধনও হয়েছে যে সব সংকটের সমাধান হতে পারে যদি বরগুনায় একটি মেডিকেল কলেজ স্থাপন করা হয়। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ তথ্য। অনেক অন্যান্য জেলার মতোই বগুড়াতেও আসলে বরগুনাতেও বাড়ছে ডেঙ্গুর চাপ, আর সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন জিয়াদ মাহমুদ। এবার ডেঙ্গুর পাশাপাশি বরিশাল বিভাগের দিকে যদি একটু চোখ দিই তাহলে দেখা যাবে সেখানে রাগাচ্ছে করোনার প্রকোপ। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 6 জন, কিন্তু অন্যদিকে মৌলভীবাজারের দিকে চোখ দিলে দেখা যায় কিট সংকটের কারণে সেখানে করোনা নির্ণয়ই সম্ভব হচ্ছে না। জেলা স্বাস্থ্য বিভাগ চাহিদাপত্র পাঠালেও এখনও কোনো কিট সংগ্রহ করা সম্ভব হয়নি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য বরিশাল সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান, আর মৌলভীবাজার সদর হাসপাতালে আছেন এম এ হামিদ। তবে শুরুতেই চলে যেতে চাই বরিশালে, সেখানে আছেন অমিত। যেমনটা বলছিলাম যে আসলে করোনার ভয়াবহতা মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষের বিভিন্ন ধরনের যে সমস্ত পদক্ষেপ সেই সমস্ত বিষয়গুলো আপনার মাধ্যমে জানতে চাই। অনেক একটু জানিয়ে রাখি, বরিশালে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সাথে সাথে এবার কিন্তু চোখ রাঙাচ্ছে করোনা এবং করোনার সংক্রমণও দেখা যাচ্ছে কিছুটা। এবং বরিশালে গত 4 দিনের তথ্য যদি বলি, 4 দিনে যে করোনা টেস্ট হয়েছে সেটা হচ্ছে 65 জনের এবং তার মধ্যে 6 জনের এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে। এবং জানিয়ে রাখি যে বরিশালে তার মধ্যে 4 জন, পিরোজপুরে 2 জন এবং ভোলায় 1 জন। গতকালকে কিন্তু শনাক্ত হয়েছে বরিশালেও 14 জনের মধ্যে 2 জনের। এবং প্রতিদিনই দেখা যাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা চলছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত কোনো ধরনের কিট সংকট হয়নি এবং চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ইউনিট চালু করা হয়েছে। এছাড়াও বরিশালের বিভিন্ন জেলাগুলোতেও দেখা যাচ্ছে করোনার ইউনিট চালু করা হচ্ছে, বিশেষ করে ঝালকাঠিতে, পিরোজপুরে, ভোলাতে বেড রয়েছে করোনার চিকিৎসার জন্য। এবং বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও 29টি আইসিইউ সচল বেড রয়েছে, যেখানে যারা করোনার চিকিৎসা করাতে চান তারা করাতে পারবেন। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিন্তু এখানে করোনা পরীক্ষা নিরীক্ষা চলছে এবং এখানকার চিকিৎসকরা বলছেন যে সর্দি কাশি নিয়েই কিন্তু এই লক্ষণগুলো নিয়েই যারা করোনা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু আসছেন। এবং তারা বলছেন যে বিভিন্ন সময় যারা চিকিৎসক রয়েছেন তারা রোগীদের দেখছেন এবং তারা যদি মনে করেন যে এর পরীক্ষা দরকার সেক্ষেত্রে কিন্তু সদর হাসপাতালে পাঠানো হচ্ছে এবং সেখান থেকেই করোনার যে টেস্ট সেটি করা হচ্ছে এবং তার মাধ্যমেই কিন্তু নির্ণয় করা হচ্ছে যে কার পজিটিভ কার নেগেটিভ। এবং আজকে এখন পর্যন্ত 3 জনের করোনা পরীক্ষা হয়েছে, এখন পর্যন্ত কোনো টেস্টে কেউ পজিটিভ ধরা পড়েনি। তবে গতকালকে 14 জনের মধ্যে 2 জনের করোনা শনাক্ত হয়েছে এই বরিশাল সদর হাসপাতালে এবং পিরোজপুরে 2 জন এবং ভোলায় 1 জন। তো এখন পর্যন্ত 65 জনের মধ্যে 6 জনের করোনা শনাক্ত হয়েছে। তবে সচেতনতা বাড়ালে এই শনাক্তের হার কমবে বলে মনে করছেন চিকিৎসকরা। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক অমিত, সাবধানে থাকবেন নিশ্চয়ই। এবার একটু মৌলভীবাজারের দিকে তাকাতে চাই, সেখানে আছেন এম এ হামিদ। হামিদ, প্রথমেই একটু যেটা জানছিলাম আমরা যে করোনার উপসর্গ পরীক্ষা করার মতো যেই কিট, সেই কিটেরই সংকট রয়েছে হাসপাতালে। তো এই সংকট সমাধানে কোনো কার্যকর ব্যবস্থা কর্তৃপক্ষ নেওয়ার কথা ভাবছে কিনা, আর পাশাপাশি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে এখন পর্যন্ত কতজন ভর্তি রয়েছেন এই বিষয়টা আমরা জানতে চাই। অনেক আপনার মাধ্যমে জেলার যে সার্বিক চিত্র দর্শকদেরকে জানাতে চাই, সেক্ষেত্রে আমি কথা বলেছিলাম সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এ পর্যন্ত জেলায় 60 জনের মতো সন্দেহজনক রোগী শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি না দিয়ে তাদের পরিবারের কাছেই আইসোলেশনে রাখা হয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে করে তারা যদি শারীরিকভাবে বাড়ে সেক্ষেত্রে হয়তো তাদেরকে হসপিটালাইজ করা হবে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম সিভিল সার্জন, তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা কোনো কিট সংগ্রহ করতে পারেননি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল
স্থানীয়ভাবে 20,000 করে প্রতিটি হাসপাতালের থেকে সমন্বয় করার জন্য কিন্তু তারা ইতিমধ্যে 3,300 র্যাপিড অ্যান্টিজেন কিটের জন্য ঢাকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখেছেন এবং সেখান থেকে কিট পাওয়ার সাপেক্ষে হয়তো রোগী শনাক্ত করার কাজ শুরু হবে। এখন পর্যন্ত সেটা সম্ভব হয়নি। আজকেও ওনার সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে আগামী সপ্তাহে সেটা পাওয়ার সম্ভাবনা আছে। এই ছিল মৌলভীবাজারের 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। অপরদিকে যদি 250 শয্যার জেনারেল হাসপাতালের কথা বলি, সেক্ষেত্রে আশার বাণী হচ্ছে এখানকার তত্ত্বাবধায়কের সাথে আমি কথা বলেছিলাম ডাক্তার প্রণয় কান্তি দাসের সাথে, তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে তারা 5,000 কিটের জন্য আবেদন করেছেন এবং আবেদনে সাড়া দিয়ে আজকেই সেই কিট আনার জন্য সিলেটে লোক পাঠিয়েছেন এবং সিলেট থেকে কিট আসলে আগামী শনিবার থেকে এখানে রোগ নির্ণয় শুরু হবে এবং রোগ নির্ণয় শুরু হলে তখন হয়তো লোকজনকে কতজন আক্রান্ত হয়েছে সেটা বলা যাবে। এছাড়াও উপজেলায় 20টা বেড তৈরি করা হয়েছে এবং মৌলভীবাজারে 20টির পাশাপাশি 10টি আইসিইউ বেড তৈরি করা হয়েছে, যা রোগীর সংখ্যা বাড়লে যেখানে ডাক্তার চিকিৎসা দিবেন, অতিরিক্ত রোগীর চাপ থাকলে সেক্ষেত্রে হয়তো সিলেটে প্রেরণ করা হবে। এই ছিল মৌলভীবাজার থেকে কিট সংকট এবং অন্যান্য সমস্যা নিয়ে। এছাড়াও বহির বিভাগে প্রতিদিনই 1200 থেকে 1500 লোক চিকিৎসা নিচ্ছেন সর্দি কাশি জ্বর নিয়ে এবং ভর্তি রয়েছেন এই মুহূর্তে মেডিসিন ওয়ার্ডে 71 জন এবং শিশু ওয়ার্ডে 35 জন। এই ছিল আমার কাছে সবশেষ মৌলভীবাজার থেকে অনেক। বরিশাল এবং মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন অমিত ও হামিদ। সাগর উত্তাল থাকায় মহেশখালীতে এলএনজি সরবরাহ কমেছে, আর এতে করে চট্টগ্রামে তৈরি হয়েছে গ্যাস সংকট। সিএনজি স্টেশনগুলোর সামনে তৈরি হয়েছে দীর্ঘ যানজট, আর একই সঙ্গে বাসাবাড়িতেও তৈরি হয়েছে গ্যাস সংকট। এ নিয়ে বিস্তারিত জানাতে বড়পোল সিএনজি স্টেশন থেকে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, আপনি তো আছেন বড়পোলে, তো এলএনজি সরবরাহ বন্ধ থাকায় কি ধরনের সংকট তৈরি হয়েছে প্রথমত সেটা একটু জানাবেন, এবং পাশাপাশি কখন নাগাদ এই সমস্যার সমাধান হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ? চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি এলএনজি টার্মিনালের উপর নির্ভরশীল এবং কোনো প্রাকৃতিক দুর্যোগে যদি এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় তখন কিন্তু চট্টগ্রামবাসীকে গ্যাসের এই সংকট পোহাতে হয় এবং প্রতি বছরই দেখা যায় কখনো না কখনো এই ধরনের বিশেষ করে বর্ষা মৌসুমে ঘূর্ণিঝড় বা সাগর উত্তাল থাকলে এবং যদি সিগন্যাল থাকে তখন কিন্তু এই ধরনের সমস্যা বেশি দেখা দেয়। তো গত দুদিন ধরে মহেশখালীতে যে ভাসমান এলএনজি টার্মিনাল আছে এবং সেখানে কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এলএনজি বাহী যে কার্গো আছে সেগুলো ভিড়তে পারছে না, ফলে এলএনজি টার্মিনাল সচল থাকলেও যেহেতু তারা পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না তাই সরবরাহ কমে গেছে এবং চট্টগ্রামে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 300 থেকে 320 মিলিয়ন ঘনফুট, সেখানে আজকে তারা পাচ্ছে 180 মিলিয়ন ঘনফুট গ্যাস। ফলে স্বাভাবিকভাবে গতকাল থেকেই কিন্তু গ্যাসের স্বল্প চাপ এবং নগরীর অধিকাংশ সিএনজি স্টেশন কিন্তু বন্ধ আছে এবং যে কয়টি সিএনজি রিফিলিং হচ্ছে গ্যাসের আছে তবে চাপ খুবই কম এবং সেই পাম্পগুলোতে দেখা যাচ্ছে প্রায় আধা থেকে 1 কিলোমিটারের দীর্ঘ যানবাহনের লাইন এবং আমরা বিভিন্ন যানবাহনের চালকদের সাথে কথা বলেছি, তারা বলছে যে তারা সকাল থেকেই অনেকে প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছে গ্যাসের জন্য। বিশেষ করে সিএনজি চালকরা বেশি দুর্ভোগে পড়েছেন এবং তারা কিন্তু প্যাসেঞ্জার নিতে পারছেন না। এর পাশাপাশি প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহনের একই অবস্থা। তো আমরা কথা বলেছিলাম কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে এবং তারা জানিয়েছেন যে আবহাওয়া যদি স্বাভাবিক হয় বিকেল নাগাদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে এবং গ্যাসের সরবরাহ কম থাকায় বর্তমানে চট্টগ্রামের যে বিদ্যুৎ কেন্দ্র আছে গ্যাস ভিত্তিক তার মধ্যে শিকলবাহার ছাড়া বাকি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ আছে, সিএফএল সার কারখানা বন্ধ আছে এবং বাসাবাড়িতেও কিন্তু অনেকেই কিন্তু জানতেন না, যদিও এই ব্যাপারে পেট্রো বাংলা থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাই গৃহিণীরাও কিন্তু গ্যাস না থাকে তাদের রান্নাবান্না সারতে পারছেন না। তো বলা যায় যে অনেকটাই বড় ধরনের বিপর্যয় চট্টগ্রামে গ্যাসের এবং তার দুর্ভোগ কিন্তু প্রতি বছরই পোহাতে হয়। তাই চট্টগ্রামের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছিলেন জাতীয় গ্রিড থেকে যেন বিকল্প আরেকটি লাইন থেকে এলএনজির বাইরে যেন গ্যাস সরবরাহ করা হয়, কারণ চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী এবং এখানে অনেক ভারী থেকে মাঝারি শিল্প কারখানা রয়েছে। অনেক এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রামে গ্যাস সংকটের। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন হাজেরা শিউলি। যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান।
আশুলিয়া থানা সবজি ব্যবসায়ী শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া এদিনই একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তাদের হাজির করা হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। পরে তাদের বিরুদ্ধে এই আদেশ দেন আদালত। এর আগে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। দেশীয় ফল সংরক্ষণের ব্যবস্থা করে বিদেশে রপ্তানির আশাবাদ জানিয়েছে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর ফার্মগেটে জাতীয় ফল মেলার উদ্বোধন শেষে একথা জানান তিনি। এর আগে কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করেন তিনি। মেলায় সরকারি পর্যায়ে 26টি ও বেসরকারি পর্যায়ে 49টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও রাসায়নিক মুক্ত বিভিন্ন জাতের ফলও কিনতে পারছেন। এ সময় কৃষি উপদেষ্টা শুধু বিদেশি ফল না খেয়ে দেশি ফল খাওয়ার আহ্বান জানান। শেষ করছি এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তেল আবিব ও জেরুজালেমের মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। বেশ কয়েকটি বহুতল ভবন ধ্বংস, হাসপাতালে ব্যাপক ক্ষয়ক্ষতি। জঙ্গি বিরোধী অভিযানের নামে 250 জনকে গুম করা হয়। ব্রিফিংয়ে কমিশন। শেখ হাসিনার আদালত অবমাননা মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ। সীমান্তে কিছুতেই ঠেকানো যাচ্ছে না পুশিন। 38 দিনে ঠেলে পাঠানো হয়েছে 2000। বিজিবির সক্ষমতা ও দৃঢ়তা বাড়ানো তাগিদ। দ্বিতীয় দফায় তৃতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসল ঐকমত্য কমিশন। আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রের মূলনীতি। এবং জুলাইয়ে রাজধানীতে ডেঙ্গু ভয়াবহ রূপ নেয়ার শঙ্কা। সংক্রমণ বাড়ায় নির্দেশনা থাকলেও অধিকাংশ হাসপাতালে চালু হয়নি করোনা কর্নার। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।